পুরনো অ্যান্টিক জিনিসপত্র অনেকেরই খুব শখ থাকে এগুলো জমানোর। কিন্তু একটা বন্ধ ঘরে আপনি একটা পুরনো পুতুলকে টেবিলে রেখে ঘুমালেন, আর মাঝরাতে ঘুম ভেঙে দেখলেন পুতুলটা টেবিল থেকে নেমে ফ্লোরে বসে আছে, আর তার মুখটা আপনার দিকে ঘোরানো। আপনি ভাবলেন হয়তো বিড়াল বা বাতাসে পড়েছে, কিন্তু যখন আপনি পুতুলটা তোলার জন্য হাত বাড়ালেন আর দেখলেন পুতুলটার ওই জড়ো পাথরের চোখ দুটো হঠাৎ করে চোখের পলক ফেলল, তখন ওই বন্ধ ঘরের ভেতর আপনি কোথায় পালাবেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত এফএম 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ঢাকার মোহাম্মদপুর থেকে রিয়াদ। ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই মোহাম্মদপুরের সেই পুরনো মেজবাড়ির গুমোট অন্ধকারের ভেতরে। ভয়ের আরেক নাম ভূত এফএম 9.8। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই। আমি রিয়াদ, থাকি ঢাকার মোহাম্মদপুর এলাকার একটা পুরনো মেসে। আমি সায়েন্সের ছাত্র। ছোটবেলা থেকেই আমি খুব প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করি। আমার কাছে ভূত, প্রেত বা অভিশপ্ত জিনিস বলতে কিছু ছিল না। আমি ভাবতাম মানুষের মনের ভয়ই অন্ধকারের রূপ নেয়। কিন্তু ভাই, আজ থেকে 1 বছর আগে আমার নিজের ঘরের ভেতর আমার চোখের সামনে যা ঘটেছিল তা আমাকে বাধ্য করেছে এটা বিশ্বাস করতে যে আমাদের চারপাশের এই চেনা পৃথিবীর বাইরেও এমন অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না। আমি এই ঘটনাটা শেয়ার করছি কারণ যারা পুরনো জিনিস বা অ্যান্টিক শোপিস সংগ্রহ করতে ভালোবাসেন, তারা যেন বুঝতে পারেন সব সুন্দর জিনিসের আড়ালেই ভালো কিছু থাকে না। কিছু জিনিসের ভেতরে এমন অন্ধকার ঘাপটি মেরে থাকে যা শুধু রক্তের জন্যই অপেক্ষা করে। ঘটনাটা গত বছরের শীতকালের। আমি তখন মোহাম্মদপুরের একটা পুরনো দোতলা বাড়ির নিচতলায় মেসে থাকি। আমার রুমটা ছিল একদম পেছনের দিকে, একটা ছোট গলি আর দেয়ালের পাশে। রুমে আলো বাতাস খুব কম ঢুকত, তাই দিনের বেলাতেও একটা স্যাঁতস্যাঁতে গুমোট পরিবেশ থাকত। সেদিন ছিল শুক্রবার। আমি আমার এক বন্ধুর সাথে নীলক্ষেতে গিয়েছিলাম কিছু পুরনো রেফারেন্স বই কেনার জন্য। বই খুঁজতে খুঁজতে আমরা নীলক্ষেতের একদম ভেতরের দিকের একটা অন্ধকার গলিতে ঢুকে পড়ি। সেখানে একটা পুরনো অ্যান্টিক জিনিসপত্রের দোকান ছিল। দোকানটা খুব ছোট আর ধুলোয় ভরা। পুরনো ঘড়ি, গ্রামোফোন আর পিতলের সব জিনিসপত্র। হঠাৎ আমার চোখ গেল একটা কাঁচের শোকেসের ভেতরে রাখা একটা পুরনো পুতুলের দিকে। পুতুলটা ছিল একটা মেয়ে পুতুল, পর্সেলেন ডল। ওর পরনে একটা পুরনো ময়লা ফ্রক। পুতুলটার মুখের সিরামিকের ওপর কয়েকটা ফাটল ছিল, যার কারণে ওর হাসিটা একটু বিকৃত মনে হচ্ছিল। আর ওর চোখ দুটো কেমন যেন ফ্যাকাশে সাদা। আমি জানি না কেন, কিন্তু পুতুলটা দেখে আমার খুব অদ্ভুত একটা আকর্ষণ কাজ করল। আমি দোকানদারকে বললাম, মামা, এই পুতুলটার দাম কত? দোকানদার লোকটা, যার বয়স হয়তো 60-এর কাছাকাছি, উনি পুতুলটা দেখে কেমন যেন চমকে উঠলেন। উনি খুব নিচু গলায় বললেন, বাবা, এই পুতুলটা আমার দোকানের না। কাল রাতে কে যেন এইটা আমার দোকানের সামনে ফালায় থুয়ে গেছিল। তুমি এইটা নিও না। জিনিসটা দেখতে কেমন যেন অলুকনে লাগে। কিন্তু আমার জেদ চেপে গেল। আমি মাত্র 200 টাকা দিয়ে পুতুলটা কিনে সোজা মেসে ফিরে এলাম। আমি জানতাম না ওই 200 টাকা দিয়ে আমি একটা পুতুল কিনিনি, আমি আমার নিজের জীবনের জন্য একটা মরণ ফাঁদ কিনে এনেছিলাম। মেসে ফিরে আমি পুতুলটাকে আমার পড়ার টেবিলের এক কোণায় আমার বইয়ের তাকের ওপর সাজিয়ে রাখলাম। রাত তখন হয়তো 11টা বাজে। আমি ডিনার করে এসে টেবিলে বসলাম পড়াশোনা করার জন্য। শীতের রাত, তাই আমার রুমের জানালা দরজা সব বন্ধ ছিল। আমি বই পড়ছিলাম, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল আমার ঘাড়ের পেছনের দিকটা কেমন যেন শিরশির করছে। মনে হচ্ছিল কেউ একজন এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে।
আমি মুখ তুলে টেবিলের চারদিকে তাকালাম। আমার চোখ গেল সেই পুতুলটার দিকে। আমি যখন পুতুলটা রেখেছিলাম তখন ওর মুখটা জানালার দিকে ঘোরানো ছিল, কিন্তু এখন পুতুলটার মুখটা সোজা আমার দিকে ঘোরানো। আমার বুকের ভেতরটা একটু ধক করে উঠল। আমি নিজেকে বোঝালাম হয়তো আমি নিজেই ওর মুখটা আমার দিকে ঘুরিয়ে রেখেছিলাম, আমার মনে নেই। আমি পুতুলটার মুখটা আবার দেয়ালের দিকে ঘুরিয়ে দিলাম এবং লাইট অফ করে শুয়ে পড়লাম। কিন্তু রাত হয়তো 2:30 বাজে। আমার ঘুম ভেঙে গেল একটা খুব সূক্ষ্ম শব্দে। খট খস শব্দটা আমার পড়ার টেবিলের দিক থেকে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন কোনো কাঠের জিনিস খুব সাবধানে ফ্লোরে রাখল। আমি চোখ খুললাম। রুম ঘুটঘুটে অন্ধকার। আমি আমার মোবাইলটা হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট অন করলাম। আর আলোর নিচে আমি যা দেখলাম, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সেই পুতুলটা আমার টেবিলের ওপর নেই। আমি আলোটা ফ্লোরের দিকে ফেললাম। আমি দেখলাম পুতুলটা টেবিল থেকে নেমে আমার বিছানার ঠিক পাশে ফ্লোরের ওপর বসে আছে, আর ওর মুখটা সোজা আমার দিকে ঘোরানো। আমি পাথর হয়ে গেলাম। আমার রুম লক করা, রুমে আমার ছাড়া আর কেউ নেই। তাহলে টেবিল থেকে পুতুলটা ফ্লোরে এলো কিভাবে? আমি ভাবলাম হয়তো ইঁদুর বা বিড়াল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি কাঁপা কাঁপা হাতে খাট থেকে নেমে পুতুলটাকে তোলার জন্য হাত বাড়ালাম। আর ঠিক সেই মুহূর্তে আমি কাঁপা কাঁপা হাতে খাট থেকে নেমে পুতুলটাকে তোলার জন্য হাত বাড়ালাম। ফ্ল্যাশ লাইটের আলোটা সোজা পুতুলটার সেই ফাটল ধরা সিরামিকের মুখের ওপর পড়ল। আমি পুতুলটার গা স্পর্শ করলাম। ওটা কোনো কাপড়ের পুতুল ছিল না, কিন্তু ওর গাটা এতটাই বরফ শীতল ছিল যে আমার আঙুলগুলো যেন জমে গেল। আমি পুতুলটাকে ফ্লোর থেকে ওঠানোর জন্য একটুখানি ওপরে তুললাম। আর শাহাদাত ভাই, ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনের পুরো পৃথিবীটা যেন 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম পুতুলটার ওই ফ্যাকাশে বরফ শীতল জড়ো চোখের পাতাগুলো খুব ধীর গতিতে একবার নিচের দিকে নামল এবং আবার ওপরে উঠল। পুতুলটা চোখের পলক ফেলল। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি এক ঝটকায় পুতুলটাকে হাত থেকে ছেড়ে দিয়ে পেছনের দিকে বিছানার ওপর ছিটকে পড়লাম। পুতুলটা ফ্লোরে পড়ল, কিন্তু ওটা ফ্লোরে পড়ার পর ওর সিরামিকের ভাঙা মুখটা থেকে খুব সূক্ষ্ম, খুব ফিসফিসে একটা হাসির শব্দ বের হতে শুরু করল। শব্দটা এতটাই তীক্ষ্ণ আর ধাতব ছিল যে আমার মনে হলো কেউ যেন কাঁচের ওপর ব্লেড ঘষছে। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। আমি দৌড়ে গিয়ে লাইটের সুইচটা অন করলাম। রুমটা আলোয় ভরে গেল। আমি ফ্লোরের দিকে তাকালাম। পুতুলটা ফ্লোরেই পড়ে আছে। ওর চোখে কোনো পলক নেই, কোনো হাসির শব্দ নেই, সব একদম স্বাভাবিক। আমি কাঁপতে কাঁপতে পুতুলটাকে একটা পুরনো খবরের কাগজে মুড়িয়ে আমার খাটের নিচে একটা খালি কার্টুনের ভেতর ঢুকিয়ে রাখলাম। আমি নিজেকে বোঝালাম, রিয়াদ, তুই হ্যালুসিনেশন দেখছিস। বেশি রাত জাগার কারণে তোর ব্রেন ঠিকমতো কাজ করছে না। আমি আর সেই রাতে ঘুমোতে পারলাম না। সারা রাত আমি শুধু ওই কার্টুনটার দিকে তাকিয়েছিলাম। কিন্তু শাহাদাত ভাই, আমি জানতাম না অশুভ জিনিসকে কার্টুনে বা বাক্সে ভরে আটকে রাখা যায় না। ওরা শুধু সময় সুযোগের অপেক্ষা করে। এর পরের 3 দিন আমি পুতুলটাকে ওই কার্টুন থেকেই বের করিনি। আমি ভেবেছিলাম হয়তো ওভাবেই ওটা পড়ে থাকবে। কিন্তু আমার মেসের রুমের পরিবেশটা দিনে দিনে বদলেতে শুরু করল। রুমের ভেতর একটা স্যাঁতস্যাঁতে পচা মাংসের মতো গন্ধ সবসময় মম করত। আমি যতবারই রুম ফ্রেশনার দিতাম, আধা ঘন্টার মধ্যেই আবার সেই গন্ধটা ফিরে আসত। সেদিন ছিল মঙ্গলবার। আমার মেসের অন্য ছেলেরা সবাই মিলে বাইরে খেতে গিয়েছিল। আমি রুমে একা ছিলাম। রাত তখন প্রায় 11টা। আমি বাথরুমে গেলাম। বেসিনের কলটা ছেড়ে আমি মুখ ধুচ্ছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম আমার রুমের ভেতর থেকে খুব ভারী কিছু একটা ফ্লোরে টেনে নিয়ে যাওয়ার শব্দ আসছে। আমি বাথরুমের দরজাটা সামান্য একটু ফাঁক করে আমার রুমের দিকে তাকালাম। রুম অন্ধকার। আমি তো লাইট জ্বালিয়ে এসেছিলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি ডাকলাম, কে? রুমে কে? কোনো উত্তর এলো না। আমি খুব সাবধানে বাথরুম থেকে বেরিয়ে আমার রুমের লাইটটা অন করলাম। আর আমি যা দেখলাম তা আমার মগজকে অবশ করে দিল। আমার রুমের পড়ার টেবিলটা
যেটা অন্তত 20 কেজি ওজনের, সেটা উল্টে ফ্লোরে পড়ে আছে। আমার বই খাতা সব ছড়ানো ছিটানো, আর আমার খাটের নিচে রাখা সেই কার্টুনটা ছেঁড়া অবস্থায় ফ্লোরের মাঝখানে পড়ে আছে, এবং পুতুলটা সেখানে নেই। আমি ঘামতে শুরু করলাম। আমি পাগলের মতো পুরো রুম খুঁজতে লাগলাম। খাটের নিচে, আলমারির পেছনে, বাথরুমে, কোথাও পুতুলটা নেই। হঠাৎ আমি খেয়াল করলাম আমার রুমের সিলিং ফ্যানটা খুব আস্তে আস্তে ঘুরছে। আমি তো ফ্যান অন করিনি। আমি খুব ধীরে ধীরে ওপরের দিকে তাকালাম। আমার সিলিং ফ্যানের ব্লেডের ওপর সেই পুতুলটা বসে আছে, আর ওর পা দুটো ফ্যানের ব্লেড থেকে নিচের দিকে ঝুলছে। যখন আমি ওর দিকে তাকালাম, ওর ঘাড়টা মট করে একটা শব্দ করে পেছনের দিকে ঘুরিয়ে সোজা আমার দিকে তাকালো, আর ওর সেই ফাটল ধরা মুখটা থেকে আবার সেই পৈশাচিক ফিসফিসে হাসিটা ইকো হতে শুরু করল। তুই আমাকে কার্টুনে রাখবি রিয়াদ? আমি তো তোর পুরো ঘরে থাকব। আমি আর সহ্য করতে পারলাম না। আমি এক লাফে রুম থেকে বেরিয়ে দৌড়ে মেসের বাইরের রাস্তায় চলে এলাম। আমি সারা রাত রাস্তার মোড়ে একটা চায়ের দোকানে বসে কাটিয়ে দিই। সকালে মেসের ছেলেরা ফিরলে আমি তাদের সব বলি। তারা প্রথমে হাসাহাসি করলেও আমার রুমের উল্টানো টেবিল আর ফ্যানের ওপর পুতুলটা দেখে তারাও ভয় পেয়ে যায়। আমরা আর দেরি না করে মোহাম্মদপুর টাউন হলের কাছের একটা মাদ্রাসার বড় হুজুরকে ডেকে আনি। বড় হুজুর ছিলেন খুব বয়স্ক এবং পরহেজগার মানুষ। উনি আমার রুমে ঢুকেই নাক কুঁচকে বললেন, এই ঘরে তো মরা মানুষের গন্ধ, তুই কি আনছিস ঘরে? আমি ওনাকে ফ্যানের ওপরে বসে থাকা পুতুলটা দেখালাম। হুজুর পুতুলটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। উনি বললেন, বাবা রিয়াদ, এইটা কোনো সাধারণ পুতুল না। তুই যেই দোকান থেকে এইটা আনছিস, ওরা এগুলো বানিয়ে বেচে না। এগুলো কোনো শ্মশান বা কবরস্থান থেকে তুলে আনা হয়। এই পুতুলের ভেতরে কালো জাদুর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। কোনো তান্ত্রিক হয়তো কোনো খারাপ আত্মার সাথে চুক্তি করে তার এই পুতুলের ভেতর বন্দি করছিল। তুই যখন এটা কিনেছিস, তখন ওই আত্মাটা তোর ওপর নজর দিয়েছে। ও তোর শরীরটাকে দখল করতে চায়। আমি কাঁপতে কাঁপতে বললাম, তাহলে এখন আমি কি করব হুজুর? ও তো আমাকে মেরে ফেলবে। হুজুর বললেন, আজ রাতেই এইটারে পড়াতে হবে, কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে। ও এত সহজে পুড়বে না। ও শেষ একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। সেদিন রাতে হুজুর আমাকে নিয়ে মেসের ছাদে গেলেন। উনি একটা লোহার কড়াইয়ের ভেতর কিছু কাঠ আর কর্পূর দিয়ে আগুন জ্বালালেন। পুতুলটাকে সেই আগুনের ওপর রাখা হলো। হুজুর চোখ বন্ধ করে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কিন্তু পুতুলটা আগুনে পুড়ছিল না, বরং পুতুলটার চোখ দুটো আগুনের তাপে আরও বেশি লাল হয়ে জ্বলজ্বল করতে শুরু করল। হঠাৎ আমাদের মেসের ছাদের দরজাটা প্রচণ্ড জোরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঠাস! আর ওই ছাদের অন্ধকারের ভেতর থেকে একটা বিশাল 8 ফুট লম্বা কালো ধোঁয়ার মতো ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগোতে শুরু করল। ছায়াটার দুটো লাল চোখ আর তার হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা। ওটা একটা বিকট গর্জন করে উঠল, তোরা আমার শরীর পোড়াচ্ছিস, আমি তোদের কাউকে জ্যান্ত ছাড়ব না। ছাদের ওই ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসা সেই বিশাল 8 ফুট লম্বা কালো ছায়াটা সোজা আমাদের দিকে ধেয়ে আসছিল। ওর চোখ দুটো জ্বলন্ত লাল কয়লার মতো জ্বলছিল। আমি আতঙ্কে ফ্লোরে বসে পড়লাম। আমার শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু বড় হুজুর এক চুলও নড়লেন না। উনি ওনার জায়গাতেই দাঁড়িয়ে থাকলেন, আর হাতের তসবিটা ঘুরিয়ে অত্যন্ত দৃঢ় এবং মেঘের গর্জনের মতো কণ্ঠে সূরা ফালাক আর সূরা নাস পড়তে শুরু করলেন। হুজুরের পড়া শুরু হতেই ওই বিশাল ছায়াটা একটা বিকট অমানুষিক চিৎকার দিয়ে উঠল, কিন্তু ও থামল না। ওর লম্বা কালচে নখওয়ালা হাতটা হুজুরের গলার দিকে বাড়িয়ে দিল। আমি তোদের রক্ত দিয়ে আমার পুতুলের নতুন প্রাণ বানাবো। পিশাচের ঘর ঘরে গলাটা পুরো ছাদে ইকো হতে লাগল। হুজুর ওনার পকেট থেকে একটা ছোট কাঁচের শিশি বের করলেন। শিশির ভেতর পড়া পানি, পবিত্র জল ছিল। উনি সেই পানিটা এক মুঠো নিয়ে সোজা ওই পিশাচের মুখের ওপর ছড়ে মারলেন, আর একটা বিকট শব্দে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। পানিটা পিশাচের গায়ে লাগার সাথে সাথেই ছ্যাত করে একটা আওয়াজ হলো, ঠিক যেন ফুটন্ত তেলের ওপর পানি পড়লে যেমন হয়। পিশাচটা যন্ত্রণায় ছটফট করতে করতে 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। ওর মুখ থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। আর ঠিক সেই মুহূর্তে লোহার কড়াইয়ের ওপর রাখা সেই পুতুলটা
হঠাৎ করে একটা বিকট তীক্ষ্ণ হাসির শব্দ করে উঠল। হি হি হি। আমি দেখলাম পুতুলটার চোখ দুটো রক্ত গড়িয়ে পড়ছে। হুজুর আমাকে বললেন, রিয়াদ, কেরোসিন ঢাল, পুতুলটার ওপর কেরোসিন ঢাল, জলদি। আমি কাঁপা কাঁপা হাতে পাশে রাখা কেরোসিনের বোতলটা তুলে নিলাম। আমার হাত এত কাঁপছিল যে বোতলের মুখ খুলতে পারছিলাম না। পিশাচটা আবার ঘুরে আমাদের দিকে তেড়ে এলো। না! আমি এক ঝটকায় বোতলের মুখ খুলে পুরো কেরোসিনটা ওই পুতুলের ওপর ঢেলে দিলাম। দপ করে একটা বিশাল আগুনের কুণ্ডলী ছাদের উপর জ্বলে উঠল। আগুনটা স্বাভাবিক হলুদ বা লাল ছিল না, আগুনটা ছিল গাঢ় নীল আর সবুজ রঙের। আর সেই আগুনের ভেতর থেকে পুতুলটা একটা মানুষের মতো, হ্যাঁ শাহাদাত ভাই, একটা জ্যান্ত মানুষের মতো যন্ত্রণায় চিৎকার করে উঠল। পুতুলটার সিরামিকের মুখটা গলে গলে পড়তে লাগলো। আর সেই সাথে আমাদের দিকে ধেয়ে আসা ওই বিশাল কালো ছায়াটা একটা গগনবিদারী কান ফাটানো আর্তনাদ করে আগুনের ওই নীল ধোঁয়ার ভেতর দিয়ে বাতাসের সাথে সম্পূর্ণ মিলিয়ে গেল। ছাদের দরজাটা নিজে থেকেই ক্যাচ করে খুলে গেল। সব শান্ত, কোনো বাতাস নেই, কোনো পচা গন্ধ নেই। শুধু কড়াইয়ের ভেতর পুতুলটা পুড়ে কালো ছাই হয়ে গেছে। হুজুর ফ্লোরে বসে হাঁপাচ্ছিলেন, উনার কপাল দিয়ে ঘাম ঝরছে। উনি বললেন, আলহামদুলিল্লাহ, ওর চুক্তি ভাঙা গেছে। ওই পিশাচ আর কোনো দিন এই দুনিয়ায় ফিরে আসতে পারবো না। তুই বাইচা গেছিস রিয়াদ। আমি হুজুরের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি বেঁচে গেছি, আমার জীবনটা নরক হওয়ার হাত থেকে বেঁচে গেছে। পরদিন সকালে আমি আর দেরি করিনি। আমি ওই মেষ ছেড়ে দিয়ে সোজা আমার গ্রামের বাড়িতে চলে আসি। আমি 1 মাস জ্বরে ভুগেছিলাম। বিজ্ঞান হয়তো বলবে আমি হ্যালুসিনেশন দেখেছি। নীলক্ষেতের ওই পুরনো জিনিসের ওপর ফাঙ্গাস বা কোনো কেমিক্যালের কারণে হয়তো আমার ব্রেইন ট্রমাতে ছিল। কিন্তু আমি তো জানি আমি কি দেখেছি। আমার খাটের নিচে রাখা কার্টুন ছিঁড়ে ফ্যানের ওপর ওঠা আর ওই পুতুলের পলক ফেলা চোখ, এগুলো তো কোনো মনের ভুল হতে পারে না। আজ 1 বছর পার হয়ে গেছে। এখন আমি অন্য একটা মেসে থাকি। কিন্তু শাহাদাত ভাই, আমি একটা চরম সত্য বুঝতে পেরেছি। পুরনো জিনিসপত্র শুধু ইতিহাস বহন করে না, কিছু কিছু জিনিস এমন কিছু অশুভ আত্মাকে বহন করে আনে যারা নিজেদের নতুন মালিকের রক্তের জন্য অপেক্ষা করে। আর আজও যখন আমি কোনো পুরনো অ্যান্টিক দোকানে যাই বা কোনো পুরনো পুতুল দেখি, আমার মনে হয় ওই পুতুলটার চোখ দুটো হয়তো ফ্যাকাশে বালা, আর ও আমার দিকে তাকিয়ে চোখের পলক ফেলছে আর হাসছে। আমি আমার গল্পটা এখানেই শেষ করছি। শাহাদাত ভাই, যারা পুরনো জিনিস বা অ্যান্টিক শোপিস সংগ্রহ করতে ভালোবাসেন, তাদের শুধু একটা কথাই বলবো, কখনো না জেনে না বুঝে কোনো পুরনো পুতুল বা ডায়েরি নিজের ঘরে আনবেন না। আর মাঝরাতে যদি কখনো দেখেন আপনার টেবিলে রাখা পুতুলটা তার জায়গা বদল করেছে, তাহলে ভুল করেও ওই পুতুলটা নিজের হাতে তুলতে যাবেন না। কারণ হয়তো ওই পুতুলের ভেতরে থাকা পিশাচটা শুধু আপনার হাতের স্পর্শ পাওয়ার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ রিয়াদ, আমাদের সঙ্গে এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতা, স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। অভিশপ্ত পুতুলের এই ঘটনা প্রমাণ করে শয়তান শুধু গোরস্থানে থাকে না, সে আমাদের খুব শখের জিনিসের ভেতরেও ঘাপটি মেরে বসে থাকতে পারে। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি আপনাদের একটুও ভয় পাইয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব নতুন নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে আজই আমাদের ভূত FM 9.8 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আপনার বা আপনার পরিচিত কারো সাথেও যদি এমন কোনো গা ছমছমে ঘটনা ঘটে থাকে, তাহলে তা লিখে বা অডিও রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আর হ্যাঁ, আজকের এপিসোড শোনার পর যদি আপনি রাতে আপনার ঘরে রাখা কোনো পুরনো শোপিস বা পুতুলের দিকে তাকান আর দেখেন পুতুলটার চোখ দুটো আপনার দিকে ঘোরানো, তাহলে ভুল করেও তার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না, কারণ হয়তো ও চোখের পলক ফেলার জন্য অপেক্ষা করছে। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। আজ আবার শুনতে পাচ্ছ শব্দটা? আমার স্বপ্নে ভিতরেই রোজ এভাবেই আসে।
ভূত FM 9.8 ভয়, রহস্য আর অজানার ঠিকানা। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন কুমিল্লা থেকে রাশেদ। তার দাবি, ঘটনাটি কোনো বানানো গল্প নয়, বরং তার নিজের জীবনের এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আজও তাকে একা কবরস্থানে যেতে দেয় না। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই সেই কুয়াশায় মোড়া ভয়ঙ্কর সকালে। প্রিয় শাহাদাত ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি রাশেদ, কুমিল্লার একটি ছোট এলাকায় থাকি। আজ আমি আপনাকে যে ঘটনাটা লিখতে যাচ্ছি, আমি নিজেও জানি না আপনি বিশ্বাস করবেন কিনা। বাস্তব জীবনের কিছু ঘটনা কোনো লজিক মানে না। সেই কয়েকটা মিনিট আমার কাছে মনে হয়েছিল কয়েকটা যুগ। ওই ভয়, ওই অনুভূতি আজও আমি ভাষায় ঠিকভাবে প্রকাশ করতে পারি না। তবুও আজ আমি সবটা বলবো যেমনটা ঘটেছিল। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে একটু আমার আব্বার কথা বলতে হবে, না হলে আপনি বুঝবেন না কেন আমি ওই ভয়ঙ্কর কুয়াশায় মোড়ানো সকালে একা গোরস্থানে গিয়েছিলাম। আমার আব্বা ছিলেন আমার দুনিয়া। মানুষটা ছিলেন ভীষণ চুপচাপ, কিন্তু তার ছায়াটা ছিল বিশাল। আমাদের পরিবারের সব হাসি কান্না, সব সিদ্ধান্ত আব্বাকে ঘিরেই চলত। ছোটবেলা থেকে দেখতাম ঈদের দিনগুলো আব্বার জন্য অন্যরকম একটা ব্যাপার ছিল। ঈদের চাঁদ ওঠার রাত থেকেই আব্বার প্রস্তুতি শুরু হয়ে যেত। নতুন জামা, আতর, সুরমা সবকিছু নিখুঁত হওয়া চাই। আর ঈদের দিন সকালে ফজর নামাজ পড়ে এসে তিনি আমাদের ভাই বোনদের নিয়ে বসতেন। তারপর আমরা সবাই মিলে যেতাম গোরস্থানে, আমাদের দাদা দাদির কবর জিয়ারত করতে। এটা ছিল আমাদের বংশের একটা অলিখিত নিয়ম। আব্বা বলতেন, ঈদের আনন্দ শুধু জীবিতদের জন্য না রে বাপ, যারা মাটির নিচে শুয়ে আছে তারাও তো অপেক্ষা করে কেউ গিয়ে তাদের জন্য একটু দোয়া করবে। আব্বা মারা গেলেন খুব হঠাৎ করে। কোনো বড় অসুখ ছিল না, কোনো পূর্বাভাসও ছিল না। একটা সাধারণ মঙ্গলবার সন্ধ্যায় চা খাচ্ছিলেন, হঠাৎ করেই বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়লেন। ব্রেইন স্ট্রোক। হাসপাতালে নেওয়ার আগেই মানুষটা আমাদের ছেড়ে ওই না ফেরার দেশে চলে গেলেন। আব্বার ওই চলে যাওয়াটা আমার ভেতরে এমন একটা শূন্যতা তৈরি করেছিল যা আমি আজও পূরণ করতে পারিনি। আব্বাকে যেদিন দাফন করা হয় সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। কাদা পানিতে মাখামাখি হয়ে আব্বাকে যখন ওই অন্ধকার কবরে নামানো হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমার নিজের শরীরের একটা অংশ কেটে ওই মাটির নিচে পুঁতে ফেলা হচ্ছে। আব্বার মৃত্যুর পর আমাদের বাড়ির ঈদের আনন্দ চিরতরে মরে যায়। পরের বছর যখন ঈদ এলো, সকালে উঠে আমি আর আব্বাকে দেখলাম না নতুন পাঞ্জাবি গায়ে আতর মাখতে। আমার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠেছিল। তখন আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম, আব্বা যেমন নিয়ম করে দাদা দাদির কাছে যেতেন, আমি এখন থেকে প্রতি ঈদে সবার আগে আব্বার কাছে যাব। আব্বার কবর জিয়ারত না করে আমি মুখে কোনো খাবার তুলব না। এই আবেগটাই আমাকে ওই ভয়ঙ্কর দিনে গোরস্থানের দিকে টেনে নিয়ে গিয়েছিল। এবার আসি আমাদের গ্রামের গোরস্থানের কথায়। আমাদের গ্রামটা এমনিতেই বেশ ছিমছাম নিরিবিলি, কিন্তু গ্রামের একদম শেষ মাথায়, যেখানে জনবসতি শেষ হয়ে গেছে, সেখানকার পরিবেশটা একদম আলাদা। সেখানে বিশাল এক বিল, আর সেই বিলের পাড় ঘেঁষে আমাদের এই পুরনো গোরস্থান। জায়গাটা কত পুরনো কেউ জানে না। গ্রামের মুরব্বীরা বলেন ব্রিটিশ আমল থেকেও নাকি এখানে লাশ দাফন করা হচ্ছে। গোরস্থানটা বিশাল বড়। এর ভেতরে এমন এমন পুরনো বট গাছ, কড়ই গাছ আর বাঁশ ঝাগ আছে যেগুলো দেখলে দিনের বেলাতেও গা ছমছম করে। গাছগুলোর ডালপালা এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে যে ভর দুপুরে খাঁ খাঁ রোদের সময়ও গোরস্থানের ভেতরে একটা স্যাঁতসেঁতে অন্ধকার বিরাজ করে। আর মাটির সোঁদা গন্ধের সাথে সবসময় পুরনো পচা পাতার একটা গুমোট গন্ধ ভেসে বেড়ায়। ছোটবেলা থেকেই আমরা এই গোরস্থান নিয়ে অনেক গল্প শুনে বড় হয়েছি। গ্রামের মানুষ এমনিতেই সূর্যাস্তের পর এই গোরস্থানের দিকের রাস্তা দিয়ে হাঁটে না। খাদেম চাচা, যিনি এই গোরস্থান দেখাশোনা করতেন, তিনি প্রায়ই বলতেন, বাবারা, গোরস্থান হলো আসমান আর জমিনের মাঝখানের একটা দরজা। এখানে যারা ঘুমায় তাদের সবাই পুরোপুরি ঘুমায় না। কিছু জিনিস থাকে যেগুলো মাটির নিচে আটকে থাকতে চায় না। আমরা তখন এসব কথায় হাসতাম, ভাবতাম চাচা আমাদের ভয় দেখানোর জন্য এসব বলেন।
কিন্তু আজ আমি জানি খাদেম চাচা এক বর্ণ মিথ্যে বলেননি। সময়টা ছিল আব্বা মারা যাওয়ার ঠিক 2 বছর পর, রোজার ঈদ। সময়টা শীত আর বসন্তের মাঝামাঝি, অর্থাৎ খুব কনকনে শীত নেই, কিন্তু ভোরের দিকে এমন একটা ঠান্ডা আর ভারী কুয়াশা পড়ে যে হাত পা জমে যাওয়ার জোগাড় হয়। সেদিন ফজরের আজান হওয়ার আগেই আমার ঘুম ভেঙে যায়। রাতে এমনিকেও ভালো ঘুম হয়নি, আব্বার কথা খুব মনে পড়ছিল। বিছানায় এপাশ ওপাশ করতে করতে কখন যে চোখ লেগে এসেছিল জানি না, কিন্তু মসজিদে মুয়াজ্জিনের গলা শোনার আগেই আমি ধরফর করে উঠে পড়ি। উঠে দেখি চারপাশ একদম নিস্তব্ধ, পরিবারের সবাই তখনও ঘুমে কাদা। আমি কাউকে ডাকলাম না, চুপি চুপি বাথরুমে গিয়ে গোসল সেরে নিলাম। তারপর আব্বার আলমারি খুলে তার রেখে যাওয়া একটা পুরনো আতরের শিশি বের করলাম। আতরটা হাতে মাখতেই আব্বার গায়ের সেই চেনা গন্ধটা আমার নাকে এসে লাগলো। আমার চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে গেলাম। গ্রামের মাটির রাস্তা, চারদিকে এমন ঘন কুয়াশা যে 10 হাত দূরের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছে না। সকালের আলো তখনও ফোটেনি, চারপাশটা কেমন একটা নীলচে আর ধূসর আলোয় ঢাকা। আমি যখন গ্রামের ভেতর দিয়ে হেঁটে মসজিদে যাচ্ছিলাম, তখন শুধু আমার নিজের পায়ের জুতোর মর্মর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। এমনকি গ্রামের রাস্তার কুকুরগুলো ঠান্ডায় কোথাও কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, তাদেরও কোনো সার শব্দ নেই। ফজরের নামাজে মসজিদে খুব অল্প কয়েকজন মানুষ ছিল। নামাজ শেষ করে মোনাজাত করার সময় আমি ফুপিয়ে কেঁদে উঠেছিলাম। আমার ঠিক পাশেই যে মানুষটা প্রতিবার নামাজ পড়ত, আজ সে নেই। নামাজ শেষে সবাই যখন যার যার বাড়ির দিকে রওনা হলো, আমি তখন উল্টো পথ ধরলাম। আমার গন্তব্য গ্রামের শেষ মাথায় সেই গোরস্থান। আমি ঠিক করেছিলাম ঈদের জামাতের আগে ভোরের এই নিরিবিলি সময়ে আমি আব্বার সাথে কিছুক্ষণ একা কাটাবো। মসজিদ থেকে গোরস্থানের দূরত্ব খুব বেশি না হলেও হাঁটার পথটা ছিল বেশ অদ্ভুত। গ্রামের ঘরবাড়ি পার হয়ে যখন আমি ফসলের মাঠের রাস্তা ধরলাম, তখন হঠাৎ করেই চারপাশের পরিবেশটা বদলে যেতে লাগলো। গ্রামের ভেতরে তাও 2-1টা পাখির ডাক বা গরুর হাম্বা ডাক শোনা যাচ্ছিল, কিন্তু এই মাঠের রাস্তায় এসে মনে হলো যেন পুরো পৃথিবীটা হঠাৎ করে বোবা হয়ে গেছে। কুয়াশাটা এখানে আরও ঘন, মনে হচ্ছিল সাদা ধোয়ার মতো কোনো বিশাল প্রাণী আমাকে চারপাশ থেকে ঘিরে ধরছে। যত আমি গোরস্থানের দিকে এগোচ্ছি, ঠান্ডাটা তত যেন হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আমি পকেট থেকে হাত বের করতে পারছিলাম না। আমার বুকের ভেতরে তখন একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল, একটা অজানা ভয়, যেটা কেন হচ্ছিল তা আমি নিজেই বুঝতে পারছিলাম না। মানুষের 6th সেন্স বা 6ষ্ঠ ইন্দ্রিয় বলে একটা ব্যাপার আছে। যখন কোনো বড় বিপদ সামনে থাকে, তখন মস্তিষ্ক হয়তো বোঝে না, কিন্তু শরীর ঠিকই একটা সিগন্যাল দেয়। আমার শরীর আমাকে বলছিল ফিরে যেতে, কিন্তু মনের জেদ আর আব্বার প্রতি ভালোবাসার কারণে আমি সেই সিগন্যালকে পাত্তা দিইনি। মাঠের রাস্তা শেষ করে আমি গোরস্থানের সীমানায় পৌঁছলাম। বিশাল বড় লোহার গেট। গেটটার গায়ে মরিচা ধরে এমন অবস্থা যে খুলতে গেলে বিকট শব্দ হয়। আমি যখন গেটের সামনে দাঁড়ালাম, তখন চারপাশের নিস্তব্ধতা এতটাই ভারী যে আমার নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ আমার কানে ড্রামের মতো বাজছিল। আমি গেটের দিকে তাকাতেই আমার শরীরটা একটু ছ্যাঁত করে উঠল। আমি দেখলাম লোহার বিশাল গেটটা অর্ধেক খোলা। এটা খুব অস্বাভাবিক। গোরস্থানের গেট রাতে সবসময় তালা দেওয়া থাকে। ফজরের পর খাদেম চাচা এসে খোলেন, কিন্তু আজ ঈদের দিন, খাদেম চাচা তো নামাজ পড়ে বাড়ি যাওয়ার কথা। এত সকালে এরকম একটা কুয়াশাচ্ছন্ন ভৌতিক পরিবেশে কে গেট খুলে ভেতরে ঢুকবে? আমার মনে হলো হয়তো অন্য কেউ আমার মতোই তার কোনো স্বজনের কবর জিয়ারত করতে এসেছে। আবার এও ভাবলাম হয়তো রাতের বেলা কুকুর বা শিয়াল ঢোকার জন্য গেটটা একটু ফাঁকা ছিল। নিজেকে এরকম নানা যুক্তিতে সান্ত্বনা দিয়ে আমি খোলা গেটের ফাঁক গলে ভেতরে পা রাখলাম। ভেতরে ঢোকার সাথে সাথেই আমি একটা ধাক্কা খেলাম। বাইরের রাস্তার পরিবেশও ঠান্ডা ছিল, কিন্তু গোরস্থানের ভেতরের ঠান্ডাটা একদম অন্যরকম। এই ঠান্ডার কোনো বাতাস নেই, এটা একটা স্থির জমাট বাঁধা ঠান্ডা। মনে হলো যেন আমি হঠাৎ করে কোনো বিশাল কোল্ড স্টোরেজের ভেতর ঢুকে পড়েছি। আমার গায়ের লোমগুলো সাথে সাথে খাড়া হয়ে গেল। নিঃশ্বাস ফেলার সময় মুখ দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। চারপাশে সারি সারি কবর, কোনোটা পাকা বাঁধানো, কোনোটা শুধুই মাটির ঢিবি। পুরনো কবরগুলোর ওপর আগাছা জন্মে ঢেকে গেছে। বিশাল বিশাল গাছগুলোর পাতা থেকে টুপ টুপ করে শিশির পড়ার শব্দ হচ্ছে।
ওই নিস্তব্ধতায় ওই শিশির পড়ার শব্দটাও কেমন যেন ভয়ঙ্কর লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন খুব সাবধানে পা টিপে টিপে হাঁটছে। আমি আব্বার কবরের রাস্তাটা ভালো করেই চিনি। মাঝখানের সরু হাঁটা পথ ধরে আমি এগোতে শুরু করলাম। রাস্তার দুপাশে বাঁশঝাড়গুলো এমনভাবে নুয়ে আছে যেন এক একটা মানুষের ছায়া। আমি মাটির দিকে তাকিয়ে সাবধানে পা ফেলে হাঁটছি, যাতে কোনো কবরের ওপর পা না পড়ে যায়। আমার বুকের ধুকপুকানি তখন বাড়তে শুরু করেছে। কেন জানি মনে হচ্ছিল আমি এখানে একা নই, কেউ একজন আমাকে দেখছে। হাজার হাজার মৃত মানুষের মাঝখানে দাঁড়িয়ে জীবিত মানুষের এই অনুভূতিটা কতটা ভয়াবহ তা শুধু সেই বুঝবে যে এমন পরিস্থিতির শিকার হয়েছে। হাঁটতে হাঁটতে আমি গোরস্থানের প্রায় মাঝামাঝি চলে এসেছি। আব্বার কবরটা ডান দিকের একটা বড় কড়ই গাছের নিচে। আমি যখন ডান দিকে মোড় নেব, ঠিক তখন কুয়াশার ভেতর দিয়ে আমার চোখ সামনের দিকে একটা জিনিসের উপর আটকে গেল। আমার পা দুটো মাটির সাথে পেরেক দিয়ে যেন গেঁথে গেল। আমি দেখলাম আমার থেকে প্রায় 15-20 হাত দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো গাছের গুড়ি বা বাঁশের খুঁটি, কিন্তু চোখটা ভালো করে কোঁচলে তাকাতেই বুঝলাম না, এটা একটা জলজলত মানুষ। লোকটার পরনে একটা ধবধবে সাদা পাঞ্জাবি। এই স্যাঁতস্যাঁতে কাদামাখা গোরস্থানে এত ভোরে এরকম একটা চকচকে ইস্ত্রি করা সাদা পাঞ্জাবি খুব বেমানান লাগছিল। তার গায়ে কোনো চাদর বা শীতের কাপড় ছিল না। এই কনকনে শীতে শুধু একটা পাতলা পাঞ্জাবি পরে কেউ কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? সে একটা বেশ পুরনো কবরের শিওরের কাছে দাঁড়িয়েছিল। তার মাথাটা নিচের দিকে ঝোঁকানো, 2 হাত শরীরের দুপাশে সোজা করে রাখা। কিন্তু যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করল তা হলো তার স্থিরতা। মানুষ যখন দাঁড়িয়ে থাকে, সে যতই স্থির হোক না কেন, তার শরীরে একটা স্বাভাবিক মুভমেন্ট থাকে। শ্বাস নেওয়ার সময় বুক ওঠে নামে, বাতাসে চুল ওড়ে বা হাতের আঙুল একটু হলেও নড়ে। কিন্তু এই লোকটার শরীরে স্পন্দন বলে কিছু ছিল না। সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন কোনো ভাস্কর সাদা পাথর খোদাই করে একটা মূর্তি বানিয়ে কবরের পাশে দাঁড় করিয়ে রেখেছে। আমার গলা শুকিয়ে গেল। আমার মস্তিষ্ক আমাকে উল্টো ঘুরে দৌড় দিতে বলছিল, কিন্তু আমার যুক্তিপ্রবণ মন আমাকে আটকে রাখল। আমি নিজেকে বললাম, আরে বোকা, হয়তো গ্রামেরই কেউ ঈদের দিন সকালে ভাই বা বাবার কবরে এসে কান্নাকাটি করছে। দুঃখে মানুষ তো পাথর হয়েই যায়। আমি একটা বড় শ্বাস নিয়ে নিজের ভয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার হাঁটু তখন ঠক ঠক করে কাঁপছে। আব্বার কবরের দিকে যেতে হলে আমাকে ঠিক এই লোকটার পাশ দিয়েই হেঁটে যেতে হবে। উপায় না দেখে আমি কালেমা পড়তে পড়তে পা বাড়ালাম। আমি যখন লোকটার কয়েক হাত দূর দিয়ে পার হচ্ছি, তখন আমার ভেতর থেকে একটা অদ্ভুত অপরাধ বোধ কাজ করছে। ঈদের দিন সকাল, একটা মানুষ এত সকালে একা এসে কবরের পাশে দাঁড়িয়ে আছে, তাকে অন্তত একটা সালাম দেওয়া উচিত। এটা আমাদের গ্রামের শিষ্টাচার। তাছাড়া তাকে কথা বলালে হয়তো আমার নিজের ভেতরের ভয়টাও কেটে যাবে। আমি তার থেকে ঠিক 3 হাত দূরে গিয়ে থমকে দাঁড়ালাম। লোকটার মাথা তখনও নিচু। আমি যতটা সম্ভব গলাটা স্বাভাবিক রেখে একটু নরম সুরে বললাম, ভাই, আসসালামু আলাইকুম। আমার এই কথাটা গোরস্থানের ওই পিনপতন নীরবতার মাঝে একটা বোমার মতো ফাটল। কথাটা গাছের পাতায় পাতায় ধাক্কা খেয়ে ইকো হলো। আমি অপেক্ষা করতে লাগলাম লোকটার উত্তরের জন্য। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড কেটে গেল। কোনো উত্তর এলো না। লোকটা চুল পরিমাণও নড়ল না। সে যেন আমার কথা শুনতেই পায়নি। আমার বুকের ভেতরে অস্বস্তিটা এবার আতঙ্কের রূপ নিতে শুরু করল। কোনো জীবিত মানুষ এভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। আমি এবার একটু গলা চড়িয়ে প্রায় কাঁপা কাঁপা গলায় বললাম, ভাই, আপনি কাকে খুঁজছেন? কোনো সমস্যা? এই কথাটা বলার সাথে সাথেই চারপাশের হাওয়া যেন হঠাৎ করে থেমে গেল। গাছের পাতায় শিশির পড়ার শব্দটাও যেন বন্ধ হয়ে গেল। পুরো পৃথিবীটা যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই লোকটা নড়ল। সে খুব ধীরে, অমানবিক এক ধীর গতিতে তার মাথাটা ওপরের দিকে তুলতে শুরু করল।
কোনো মানুষের ঘাড় এভাবে নড়ে না। মনে হচ্ছিল যেন কোনো পুরনো মরিচারথা রোবটের যন্ত্রাংশ অনেক কষ্টে ঘষে ঘষে নড়ছে। সে মাথা তুলে সোজা আমার দিকে তাকালো, আর সেই মুহূর্তের কথা মনে পড়লে আমি আজও রাতের বেলা চিৎকার করে উঠি। আমার শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। আমার হৃৎপিণ্ডটা একটা বীভৎস ধাক্কা খেয়ে কয়েক সেকেন্ডের জন্য স্পন্দন করা ভুলে গিয়েছিল। আমি দেখলাম তার মুখটা কোনো জীবিত মানুষের মুখ নয়। তার চামড়াটা এতটাই ফ্যাকাশে, এতটাই সাদা, যেন মনে হচ্ছে তার শরীরে এক ফোঁটাও রক্ত নেই, যেন কেউ তার শরীরের সব রক্ত শুষে নিয়েছে। চামড়াগুলো কেমন যেন মোমের মতো চকচক করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার দুটো চোখ। তার চোখের জায়গায় কোনো কালো মণি ছিল না। পুরো চোখটা একটা ঘোলাটে পাড়া পর্দায় ঢাকা, ঠিক যেন অনেক দিন মরে পড়ে থাকা কোনো মাছের চোখ। সেই ঘোলাটে প্রাণহীন মরা চোখ দুটো দিয়ে সে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তার চোখের কোনো পলক পড়ছিল না, আর তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত চেরা হাসি লেগেছিল। সেই হাসিটা সাধারণ মানুষের হাসির মতো নয়। মানুষের হাসিতে একটা আবেগ থাকে, চোখের পেশি কুঁচকে যায়, কিন্তু তার চোখ একদম স্থির, অথচ ঠোঁট দুটো দুই কানের দিকে প্রায় অস্বাভাবিকভাবে প্রসারিত। ওই হাসির ভেতরে যে ভয়ঙ্কর শূন্যতা আর বিভৎসতা ছিল, তা ভাষায় বর্ণনা করার মতো শব্দ কোনো ডিকশনারিতে নেই। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু আমার পা দুটো যেন মাটি ভেদ করে শিকড় গজিয়ে গেছে। আমি শুধু এক দৃষ্টে ওই ভয়ঙ্কর অমানবিক মুখটার দিকে তাকিয়ে রইলাম। লোকটা ওই বিভৎস হাসিটা ধরে রেখেই তার মুখটা সামান্য খুলল। তার গলা থেকে যে আওয়াজটা বের হলো, সেটা আমার কানের পর্দা চিড়ে আমার মস্তিষ্কে গিয়ে সরাসরি আঘাত করল। সেই আওয়াজটা কোনো মানুষের ভোকাল কর্ড থেকে তৈরি হওয়া শব্দ নয়। আওয়াজটা খুব নিচু, ভাঙা আর হিস হিস করা। মনে হলো যেন আওয়াজটা তার মুখ থেকে বের হচ্ছে না, বরং চারপাশের গোরস্থানের মাটি ফুঁড়ে পুরনো গাছগুলোর ভেতর থেকে প্রতিধ্বনিত হয়ে আমার কানে ঢুকছে। সে বলল, তুমি নতুন এসেছ। কথাটা শোনার সাথে সাথে আমার শরীরে যেন হাজারটা বিষাক্ত বিছে একসাথে কামড় দিল। আমার শ্বাস আটকে আসতে লাগলো। আমার অবচেতন মন আমাকে বারবার বলছিল, এটা মানুষ নয়, এটা মানুষ নয়, এখান থেকে পালাও। কিন্তু সম্মোহিতর মতো আমি দাঁড়িয়েছিলাম। আমি তোতলাতে তোতলাতে নিজের অজান্তেই বলে ফেললাম, মানে আমি তো আমার আব্বার কবর, আমি তো জিয়ারত করতে। আমার কথা শেষ হবার আগেই সে আবার মুখ খুলল। এবার তার হাসিটা যেন আরও চওড়া হলো। তার সেই সাদা ঘোলাটে চোখ দুটো আমার চোখের দিকে এমনভাবে স্থির হয়ে আছে যে মনে হচ্ছিল সে আমার ভেতরের আত্মাটাকে পড়ে ফেলছে। সে আবার সেই ফিসফিসে কবর কাঁপানো গলায় বলল, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। তার এই কথাটার অর্থ বোঝার সাথে সাথে আমার মাথার ভেতরটা ভোঁ ভোঁ করে উঠল। কেউ ফিরে যায় না, এর মানে কি? সে কি বলতে চাইছে যে আমি আজ আর জ্যান্ত অবস্থায় এই গলস্থান থেকে বের হতে পারবো না? সে কি আমাকে এখানে রেখে দেওয়ার জন্য এসেছে? আমি এবার সত্যি সত্যি আতঙ্কিত হয়ে পড়লাম। আমার শরীর থেকে গল গল করে ঘাম বের হতে শুরু করেছে। এই হাড় কাঁপানো শীতেও আমি ঘেমে গোসল হয়ে যাচ্ছি। আমি খুব ধীর পায়ে নিজের চোখ দুটো তার ওপর স্থির রেখে পেছনের দিকে এক পা সরালাম। আমার একটাই লক্ষ্য, তার দিক থেকে চোখ না সরিয়ে কোনো মতে গেটের দিকে দৌড় দেওয়া। কিন্তু সে যেন আমার মনের কথা বুঝে ফেলল। আমি এক পা পেছাতেই সে তার মাথাটা বাম দিকে একটু কাত করল। কোনো জীবিত মানুষ ওরকম অস্বাভাবিক কোণে মাথা বাঁকাতে পারে না। ঘাড়ের হাড় মটমট করে ওঠার একটা সূক্ষ্ম শব্দ আমার কানে এলো। তার মুখের হাসিটা এবার মিলিয়ে গেল। সে একদম গম্ভীর ভয়ঙ্কর একটা রূপ নিল, আর চোখের পলক না ফেলেই সে এমন একটা কথা বলল যা আমার জীবনের সব হিসাব নিকাশ পাল্টে দিল। সে হিস হিস করে বলল, তুমি যার কবর খুঁজছ সে তো তোমার পেছনেই দাঁড়িয়ে আছে।
সে তো তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। এই কথাটা শোনার পর আমার শারীরিক বা মানসিক অবস্থা কি হয়েছিল সেটা আমি আপনাকে কিভাবে বোঝাবো। কল্পনা করুন, আপনি গভীর রাতে একা একটা ঘরে দাঁড়িয়ে আছেন। সামনে একটা ভয়ঙ্কর চেহারার অশরীরী দাঁড়িয়ে আপনাকে বলছে আপনার ঠিক পিছনে আপনার মৃত বাবা দাঁড়িয়ে আছে। আমার মনে হলো আমার শরীরের সমস্ত রক্ত এক মুহূর্তে পায়ের কাছে নেমে গেছে। আমার হৃৎপিণ্ডটা পাগলের মতো বুকের খাঁচায় আছাড় খাচ্ছিল। আমার পেছনে আমার আব্বা, যে মানুষটাকে আমি 2 বছর আগে নিজ হাতে এই মাটিতে শুইয়ে দিয়েছি, যার মাংস পচে হাড় হয়ে যাবার কথা, সে আমার পেছনে দাঁড়িয়ে আছে। নাকি আব্বার রূপ ধরে অন্য কোনো ভয়ঙ্কর শয়তান আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে? আমি আমার ঘাড়ের কাছে সত্যি সত্যি একটা বরফ শীতল বাতাসের ঝাপটা অনুভব করলাম, যেন কেউ একজন খুব কাছ থেকে আমার কানের কাছে দাঁড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসে কোনো জীবনের উত্তাপ নেই, আছে শুধু পচা মাটি আর মৃত্যুর দুর্গন্ধ। আমার 2 পায়ের মাঝখানে মাটি যেন দুভাগ হয়ে যাচ্ছিল। আমি কি সামনে দাঁড়িয়ে থাকা ওই সাদা চোখের অমানুষটার দিকে তাকিয়ে থাকব, নাকি আমার ঘাড় ঘুরিয়ে পেছনে দেখব কে আমার ঘাড়ের ওপর শ্বাস ফেলছে? এই দ্বিধা, এই মানসিক টানাপোড়ন আমাকে প্রায় পাগল করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি যদি আর এক মুহূর্তও এখানে দাঁড়াই, আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। আমার বেঁচে থাকার শেষ প্রবৃত্তিটুকু আমাকে ধাক্কা দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো পেছনে যাই থাকুক না কেন আমাকে দেখতে হবে। আমি খুব ধীরে কেঁপে কেঁপে আমার ঘাড়টা পেছনের দিকে ঘোরালাম। আমি চোখ খুললাম। আমার পেছনে কেউ নেই। পুরো গোরস্থানের পেছনের দিকটা একদম ফাঁকা, শুধু ঘন কুয়াশা, সারি সারি কবর আর বাঁশঝাড়ের আবছা ছায়া। কোনো মানুষ নেই, কোনো মৃতদেহ নেই, কোনো ছায়া মূর্তিও নেই। আমি একটা বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার মনে হলো সামনের লোকটা আমাকে সাইকোলজিক্যালি ভয় দেখানোর জন্য এই কথাটা বলেছে। আমি ঝটকা মেরে আবার সামনের দিকে তাকালাম। আমি ভেবেছিলাম লোকটার ওপর আমার রাগ দেখাবো, কিন্তু সামনে তাকাতেই আমার গলা থেকে একটা চাপা গোঙানি বের হয়ে গেল। সামনে কেউ নেই। যে জায়গাটায় ওই সাদা পাঞ্জাবি পরা লোকটা দাঁড়িয়েছিল, সেই জায়গাটা একদম সম্পূর্ণ ফাঁকা। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মাত্র 2 সেকেন্ড আমি শুধু ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়েছি আর সাথে সাথে সামনে তাকিয়েছি। এই 2 সেকেন্ডের ভেতর একটা আস্ত মানুষ বা অমানুষ কোথায় গায়েব হয়ে যেতে পারে। সেখানে লুকোনোর কোনো জায়গা নেই, কোনো বড় গাছ বা ঝোপঝাড় নেই যে লাফ দিয়ে লুকিয়ে পড়বে। সে যেন আক্ষরিক অর্থেই শূন্যে মিলিয়ে গেছে। চারপাশের কুয়াশাটা যেন আরও ঘন হয়ে গেল। আমি পাগলের মতো চারদিকে ঘাড় ঘোরাতে লাগলাম। ডানে বামে সামনে পেছনে কেউ নেই, শুধু আমি আর এই অগণিত নীরব কবর। আমার মস্তিষ্ক আর কাজ করছিল না। আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। আমি বুঝতে পারলাম আমি এমন একটা জিনিসের মুখোমুখি হয়েছি যেটা এই পৃথিবীর নয়। এটা কোনো মানুষ ছিল না, এটা ছিল এমন কিছু যা মানুষের চোখের আড়ালেই থাকে। আমার মনের ভেতর তখন একটাই তীব্র বাসনা, এখান থেকে বের হতে হবে, এক্ষুনি এক্ষুনি। কিন্তু আব্বার কবরটা আর মাত্র কয়েক কদম দূরে। আমার ভেতরে তখন একটা অদ্ভুত পাগলামি ভর করল। এতক্ষণ যখন এসেছি, আব্বার কবরটা শুধু এক নজর দেখব আর তারপরেই দৌড় দেব। আমি নিজেকে একরকম জোর করে কেঁপে কেঁপে দৌড়ে আব্বার কবরের দিকে গেলাম। আব্বার কবরের কাছে গিয়ে আমি যখন থমকে দাঁড়ালাম, আমার চোখের সামনে যে দৃশ্যটা ভেসে উঠল তা আমার জীবনের সব বৈজ্ঞানিক চিন্তাভাবনা, সব লজিক ভেঙে চুরমার করে দিল। আব্বার কবরের ঠিক ডান পাশে, যেখানে সাধারণত মাটি একটু ভেজা থাকে, সেখানকার কাদামাটির উপর আমি কিছু দেখলাম। টাটকা পায়ের ছাপ, খালি পায়ের ছাপ। ছাপগুলো দেখে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল কেউ একজন বেশ ভারী শরীরের ভর দিয়ে মাত্র কয়েক সেকেন্ড আগে ওখানে দাঁড়িয়েছিল। কাদাটা তখনও দেবে ছিল আর ভেতরে পানি জমতে শুরু করেছিল। কিন্তু আমাকে সবচেয়ে বেশি আতঙ্কে ফেলে দিল ছাপগুলোর দিক আর গতিবিধি। সেই ভেজা পায়ের ছাপগুলো শুধু স্থির ছিল না, আমি আমার নিজের 2 চোখ দিয়ে দেখলাম কোনো মানুষ ছাড়া, কোনো পা ছাড়া কবরের মাটি থেকে শুরু হয়ে একটা একটা করে পায়ের ছাপ তৈরি হচ্ছে। ছাপগুলো
ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ছপ ছপ ছপ। খালি চোখে আমি দেখছি কাদামাটি দেবে গিয়ে একটা মানুষের পায়ের আকৃতি তৈরি হচ্ছে। 1 পা, 2 পা, 3 পা। যেন অদৃশ্য কোনো অতিকায় অশুভ শক্তি কবর থেকে উঠে ঠিক আমার দিকেই হেঁটে আসছে। আমি স্পষ্ট দেখলাম আমার ঠিক 1 হাত দূরের কাদামাটিতে একটা নতুন পায়ের ছাপ পড়ল। কোনো পা নেই, কেউ নেই, কিন্তু মাটিটা দেবে গিয়ে বুড়ো আঙুল আর গোড়াদের স্পষ্ট একটা ছাপ আমার একদম পায়ের কাছে এসে পড়ল। আমার ঘাড়ের কাছে আবার সেই বরফ শীতল নিঃশ্বাসটা ফিরে এলো। এবার আমি একটা ফিসফিসানি শুনতে পেলাম, একদম আমার কানের ভেতর। বলেছিলাম না, সে তোমার পেছনেই আছে। আর 1 সেকেন্ডও নয়, আমি আমার গলার সর্বোচ্চ শক্তি দিয়ে ফুসফুস ফাটিয়ে একটা অমানুষিক চিৎকার দিলাম। আমার সেই চিৎকার গোরস্থানের সীমানা পেরিয়ে পুরো গ্রামে গিয়ে পৌঁছেছিল। আমি পেছন ফিরে দৌড় শুরু করলাম। আমি জানতাম না আমি কোন দিকে যাচ্ছি। আমার চোখ দিয়ে পানি আর ঘাম একসাথে গড়িয়ে পড়ছিল। আমি শুধু সামনের দিকে অন্ধের মতো ছুটছিলাম। দৌড়াতে গিয়ে আমি একটা পুরনো কবরের সীমানায় হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম। আমার ডান হাঁটুটা ইঁটের সাথে লেগে ছিলে গেল। হাতের তালু কেটে গলগল করে রক্ত বেরোতে লাগলো। কিন্তু আমার কোনো ব্যথা অনুভব করার ক্ষমতা তখন ছিল না। আমি লাফ দিয়ে উঠে আবার দৌড়াতে লাগলাম। বাঁশঝাড়ের নিচ দিয়ে যাওয়ার সময় বাঁশের কঞ্চি আমার গালে ঘাড়ে আঁচড় কেটে যাচ্ছিল। আমি সেগুলো ভ্রুক্ষেপ না করে শুধু গেটের দিকে ছুটছিলাম। আমার মনে হচ্ছিল আমার ঠিক পেছনেই কেউ একজন দৌড়াচ্ছে। তার পায়ের ভারী শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। সে হাত বাড়িয়ে আমার শার্টের কলারটা ধরে ফেলার চেষ্টা করছে। আমি লোহার গেটটা পার হয়ে যখন মাঠের রাস্তায় এসে পড়লাম, তখন আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না। তবুও আমি থামিনি। আমি দৌড়াতে দৌড়াতে একেবারে গ্রামের মেন রাস্তায় এসে পড়লাম। রাস্তায় উঠে আমি দেখলাম দূরে কয়েকজন মানুষ হেঁটে আসছে। ঈদের নামাজ পড়ার জন্যে তারা মসজিদের দিকে যাচ্ছিল। তাদের দেখা মাত্রই আমার শরীরের শেষ শক্তিটুকু শেষ হয়ে গেল। আমার চোখের সামনের পৃথিবীটা ঘুরতে শুরু করলো। চারপাশটা অন্ধকার হয়ে এলো। আমি রাস্তার মাঝখানেই জ্ঞান হারিয়ে ধপাস করে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি আমার নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে আমার মা, চাচা আর গ্রামের অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমার মায়ের চোখে পানি। আমাকে চোখ খুলতে দেখেই মা হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি জানতে পারলাম আমি নাকি ঈদের দিন সকালে গোরস্থানের গেটের বাইরে মাঠের রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। গ্রামের লোকেরা আমাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। আমার পুরো শরীর ছিল কাদায় মাখামাখি, হাত পা কেটে রক্ত বেরোচ্ছিল, আর আমি জ্বরে পুড়ে যাচ্ছিলাম। সেদিনের পর থেকে আমার টানা 21 দিন প্রচণ্ড জ্বর ছিল। সেই জ্বর কোনো ওষুধে কমছিল না। জ্বরের ঘোরে আমি নাকি শুধু প্রলাপ বকতাম। আমি নাকি বিছানায় শুয়ে হাত পা ছুটতাম আর চিৎকার করে বলতাম, পেছনে কে, আমার পেছনে কে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমার পরিবারের অবস্থা তখন পাগল প্রায়। ডাক্তারি চিকিৎসায় যখন কোনো কাজ হচ্ছিল না, তখন গ্রামের মুরব্বীদের কথায় পাশের গ্রাম থেকে এক বড় হুজুরকে আনা হয়। তিনি এসে আমার অবস্থা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি নাকি বলেছিলেন ও তো একা ফিরে আসেনি, ওর সাথে এমন একটা জিনিস বাড়িতে ঢুকেছে যেটা মানুষের ছায়া দেখলে রক্ত চুষে খায়। এরপর শুরু হয় অন্য এক লড়াই। পানি পড়া, তাবিজ, বাড়ি বন্ধ করা, অনেক নিয়মকানুন আর হুজুরের টানা 3 দিনের চেষ্টার পর আমি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসি। আমার জ্বর কমে যায়, কিন্তু আমার চোখের নিচের কালি আর মনের ভেতরের ক্ষতটা কোনো দিন মুছল না। আমি সুস্থ হওয়ার পর সবাই আমাকে বারবার জিজ্ঞেস করেছিল, সেদিন সকালে আমি গোরস্থানে কি দেখেছিলাম, কেন আমি ওইভাবে দৌড়ে এসে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি কাউকে সত্যি কথাটা বলতে পারিনি। আমি শুধু বলেছিলাম যে একটা বন্য কুকুর আমাকে তাড়া করেছিল বলে আমি ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমি জানি আমি যদি আসল ঘটনাটা বলতাম, মানুষ হয়তো বিশ্বাস করত না। তারা বলতো আমার হ্যালুসিনেশন হয়েছিল অথবা মনের ভুলে আমি এসব দেখেছি। কিন্তু আমি তো জানি আমি কি দেখেছি। আমার নিজের চোখে দেখা, আমার কানের কাছে শোনা ওই ফিসফিসানি, আমার ঘাড়ের উপর পড়া ওই শীতল নিঃশ্বাস, এগুলো কোনো হ্যালুসিনেশন হতে পারে না। আমি নিজের চোখে কাদামাটিতে ওই অদৃশ্য পায়ের ছাপগুলোকে আমার দিকে এগিয়ে আসতে দেখেছি। আজ এত বছর পেরিয়ে গেছে। আব্বার মৃত্যুর পর অনেক ঈদ এসেছে, অনেক ঈদ চলে গেছে, কিন্তু সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি আর কোনোদিন একা ওই গোরস্থানের সীমানায় পা দিইনি।
আমি আজও কখনো একা দাঁড়িয়ে থাকলে পেছনে তাকানোর সাহস পাই না। আমি আজও নিশ্চিত না সেদিন আমি গোরস্থানে একা ছিলাম কিনা। কিছু জিনিস শুধু দেখা যায় না, অনুভব করা যায়। সব মানুষ কবরস্থানে শুধু ঘুমিয়ে থাকে না। কিছু কিছু জিনিস থাকে যারা মৃত্যুর সীমানা পেরিয়ে জীবিতদের জগতে ফিরে আসার জন্য অপেক্ষা করে। আমি আজও মাঝে মাঝে গভীর রাতে যখন একা থাকি, যখন চারপাশের পৃথিবীটা নিস্তব্ধ হয়ে যায়, তখন আমার মনে হয় সেদিন সকালে কুয়াশার ভেতর যে মানুষটার সাথে আমার দেখা হয়েছিল, সে কি সত্যিই মানুষ ছিল, নাকি কবরস্থানেরই কেউ, নাকি কবরস্থানেরই কোনো বাসিন্দা যে আজও আমার জন্য সেখানে অপেক্ষা করে আছে। আর কে জানে, হয়তো সে শুধু গোরস্থানেই আটকে নেই, হয়তো সে আজও আমার পেছনেই ঠিক আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ রাশেদ, আমাদের সঙ্গে এমন একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা শুনতে চাইলে ভূত FM 9.8 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আজকের ঘটনাটি শোনার পর যদি কখনো কবরস্থানে যান আর দেখেন কেউ আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে কাছে যাওয়ার আগে একবার ভালো করে ভাববেন, সে কি সত্যিই জীবিত, নাকি অনেক আগেই মাটির নিচে চলে গেছে। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।